সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। চাকুরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া। পদে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয় এক প্রতারক। চাকরি দেওয়ার কথা বলে সিরাজগঞ্জে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। বিভিন্ন পদের চাকরির কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আমিরুল ইসলাম লালু নামে এক ব্যক্তি। চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টা এটা বাংলাদেশে আজকে নতুন না, এবং এই বিষয়টা যে কত বড় একটা সংকটময় বিষয় এটা আমার নিজের সাথে না হলে বুঝতে পারতাম না। বিষয়টা আমি শুরু থেকে শুরু করি। বলতেছি ভাইয়া, কোনো সমস্যা হবে নাকি? গল্পটা ঠিক আজ থেকে 2 মাস আগের। হঠাৎ করেই আমার একটা ফ্রেন্ডের ফোন আসে আমার কাছে, এবং সেই ফ্রেন্ডটা আমাকে বলে, বন্ধু একটা সরকারি চাকরি আছে, তুই করবি নাকি? তার আগে বলে রাখা ভালো, সেই ফ্রেন্ডকে আমি অনেক আগেই বলে রাখছিলাম, বন্ধু চাকরির জন্য যদি কোনো বেস্ট অপশন খুঁজে পাস তাহলে সেই চাকরির ব্যাপারে আমার খোঁজ দেশ, আমি করব। বিকজ অফ কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি কিছু একটা করা উচিত। আমি যদি শুধু একটা কন্টেন্ট ক্রিয়েশন নিয়েই পড়ে থাকি এটা আমার জন্য বোকামো হবে। সেই জায়গা থেকে আমি তারা বলে রাখছিলাম, যদি চাকরির জন্য কোনো বেস্ট অপরচুনিটি পাস তাহলে আমরা বলিস। তো সেই জায়গা থেকে সে আমার কাছে ফোন করে, এবং ফোন করে বলে, বন্ধু একটা সরকারি চাকরি আছে, তুই করবি নাকি? তো তাকে আমি প্রশ্ন করলাম যে কি চাকরি। সে তখন উত্তরে বলল, চাকরি আছে ব্যাংকের চাকরি, সোনালী ব্যাংক, এবং বেতন হচ্ছে 18,000 টাকা, ডিউটি 8 ঘন্টা এবং সপ্তাহে 2 দিন ছুটি। তো আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন করি সেহেতু আমার জন্য বিগ একটা অপরচুনিটি, অর্থাৎ হচ্ছে সপ্তাহে 7 দিনের মধ্যে আমি যদি 2 দিন ছুটি পাই এটা আমার জন্য বেস্ট একটা অপরচুনিটি হবে। আমি তার মানে ওই রকম ভাবে অত বেশি না ভেবে আমি তাকে হ্যাঁ বলে দেই, এবং তাকে আমি প্রশ্ন করি যে আসলে চাকরিটা কার আন্ডারে, অর্থাৎ কে আমাকে নিয়ে দিবে। সে তখন বলতেছে, এটাই হচ্ছে একটা হাস্যকর এবং ইন্টারেস্টিং বিষয়, সে বলতেছে আমার গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড। লাইক সিরিয়াসলি, আপনারা এই বিষয়টা নিয়ে হাসতে পারেন, বাট হ্যাঁ আমি তারপরও ভাবি নাই যে গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড হইতে পারে যে আজ এইরকম ভাবে এই জেনারেশনে এসে এরকম বিভিন্ন রিলেটিভ সম্পর্ক ভালো হয়ে যায় বা অনেক কাছের কাজিন হয়ে যায়। তো আমি সেই জায়গা থেকে তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে। তাই আমার ফ্রেন্ড তখন ওর গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড, অর্থাৎ যে আমাকে চাকরি নিয়ে দিবে, অর্থাৎ যে দালাল, তার নাম্বার দেয়। আসলে আমার ফ্রেন্ডও জানতো না ও দালাল। তো যাই হোক, আমার মতো একজন ছেলের কাছ থেকে যে কিভাবে টাকা নিল আমি নিজেও অবাক। তার যখন নাম্বার দেয়, আমার তো চাকরি আর তার মধ্যে সরকারি একটা চাকরি পাচ্ছি, এই কারণে আমি অত্যন্ত পরিমাণে এক্সাইটেড ছিলাম। তো তার কাছে আমি ফোন দেই, এবং ফোন দিয়ে, তার নাম ছিল রাফসান এবং তার বাসা হচ্ছে পটুয়াখালী। তার কাছে আমি ফোন দেই এবং ফোন দিয়ে বলি যে ভাই এই অবস্থা, তো হচ্ছে তার মানে আমার চাকরি এরকম এরকম বৃত্তান্ত, আমার তো চাকরি লাগবে ভাই, এমার্জেন্সি। সে বলতেছিল, ভাই আমি তো গ্রামের বাসায় আছি, আমি গ্রামের বাসায় থেকে ঢাকায় যাই, দেন ঢাকায় যাওয়ার পরে তোমাকে নক দিব, তুমি হচ্ছে আমার সাথে দেখা করো, দেন তোমাকে চাকরি আমি নিয়ে দিব, সমস্যা নেই। যখন ও ঢাকায় যায়, ঢাকায় যাওয়ার পরে ও আমার নক দেয় যে ভাই এরকম এরকম অবস্থা, তুমি ঢাকায় আসো। ঢাকায় আমি আমার ফ্রেন্ডের বাসায় গেলাম, যাওয়ার পরে আমার ফ্রেন্ডের বাসায় উঠলাম। আমার ফ্রেন্ডও জানে না যে ওই শালা প্রতারক। তো যাই হোক, আমার ফ্রেন্ডের বাসায় উঠলাম, ওঠার পরে পরের দিন সকালে আমরা ঢাকা থেকে রওনা দিই। রওনা দিয়ে ওর সাথে গিয়ে তার মানে দেখা করি আমরা সরোয়ার্দী উদ্যান পার হয়ে গিয়ে। তো সেই জায়গায় দেখা করি, এক্স্যাক্টলি সকালে আমরা খেয়ে বের হয়েছি, দুপুরে এখন পর্যন্ত আমরা খাই নাই, এবং যে দালাল সেও খায় নাই। সে আমার নিয়ে পুরা ঢাকা শহর ঘুরাইছে, এবং ঘুরানোর পরে আমার দালালের সাথেই কথা বলাই যে দেখো এই চাকরির জন্য এত টাকা চাই, এই চাকরির জন্য এত টাকা চাই, মানে এক একজন এক এক ধরনের টাকা পয়সা চাই, কেউ বেশি চাই, তার মানে সবাই বেশি বেশি চাই। ওকে আমি যা টাকা দিছি তার থেকে 3 ডবল টাকা ওরা চাই। এরকম ভাবে তার মানে পুরা ঢাকা শহর আমাদের ঘুরাইছে। ঘুরানোর পরে লাস্ট পর্যায়ে এসে 300 ফিট, অর্থাৎ ঢাকা 300 ফিটে 300 ফিট পার হয়ে গিয়ে একটা ট্রেনিং সেন্টার আছে। তো সেই ট্রেনিং সেন্টারে আমরা ভর্তি করে দেয়, এবং একটা মজার বিষয় হচ্ছে সেই ট্রেনিং সেন্টারে ভর্তি ফি মাত্র 1000 টাকা। সেই ট্রেনিং সেন্টারে ভর্তি ফি মাত্র 1000 টাকা, এবং সে আমার থেকে নিছিল অনেকগুলো টাকা। টাকার অ্যামাউন্টটা উল্লেখ না করি, সে আমার থেকে নিছিল অনেকগুলো টাকা, এবং টাকা নেওয়ার পরে সে ওখান থেকে বের হয়ে চলে যায়, এবং সে আমারে বলে যে ভাইয়া তুমি এখান থেকে ট্রেনিং করে বের হও, তোমার ব্যাংকে আমি শিফট করাবো। তো যাই হোক, সেখানে ট্রেনিং শেষ। আমি সেখানে ট্রেনিং মাস্টার অর্থাৎ ট্রেনিং স্যারের সাথে যখন আমি কথা বলি, ওখানকার যে হেড ছিল, তো সে বলতেছিল বাবা এখান থেকে তো চাকরি করে ওই ধরনের ব্যাংকে কোনো চাকরি দেওয়া হয় না। আমি লিটারালি তখন ওর কাছে যখন ফোন দেই তখন ওর ফোন বন্ধ, কল ঢোকে না। তো ওখানকার ট্রেনিং সেন্টারের যে হেড, তার সব বিষয় খুলে বললাম যে স্যার এরকম এরকম অবস্থা, আমি তো একটা বিপদে পড়ে গেছি, তো এখন কি করা যায়? তো সে বলতেছে আচ্ছা আমি বিষয়টা দেখতেছি। তো আমার কিছু বলতে হয় নাই, সেই জায়গা থেকে সেই স্যারই ফোন করে, আর লিটারালি সে স্যারের কাছে রেসপেক্ট সেই স্যারের জন্য, এবং সেই স্যারের কাছে কৃতজ্ঞ। সেই স্যার যখন ওর কাছে ফোন দেয় তখন ও স্যারের ফোন উঠায়। উঠানোর পরে ওকে বলে যে রাস্তান তুমি ছেলের কাছ থেকে কত টাকা নিস? তো এখানে ভর্তি ফিতে 1000 টাকা, তো তুমি এতগুলো টাকা কেন এর কাছ থেকে রাখলাম? তো সে বলতেছে স্যার আমি তো আরেকজনের টাকা দিয়ে দিছি। সেই স্যার যখন তার কাছ থেকে বলতেছিল তুমি টাকা যাকে দিছো তার রেফারেন্স তুমি আমারে দাও, সে তখন রেফারেন্স দেয়নি। এবং পরবর্তীতে আমি যখন বারবার
বারবার ওই রাফসানের কাছে ফোন দেওয়ার ট্রাই করি, এখন পর্যন্ত সে আমার ফোন উঠাই না। এবং আমার একটা মজার বিষয় হচ্ছে তার কোনো ছবি বা কোনো আমার কাছে ছিল না, পার্সোনাল একটা কন্ট্যাক্ট নাম্বার ছিল, যে কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখানে তুলে দিচ্ছি। তো এইটাই তার নাম্বার ছিল, আপনারা হয়তো স্ক্রিনের করে দেখতে পাচ্ছেন। তো এই নাম্বারে আল্লাহর ওয়াস্তে আমার কোনো ফোন ধরে না, এবং তার মানে আমার যদি ভুল ভবিষ্যৎ অন্য নাম্বার দিয়ে ফোন দিয়ে আমার ভয়েস শোনে, আমার কল কেটে নেয়। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি তাকে নিয়ে ভিডিও বানাইতাম না, আর তাকে নিয়ে ভিডিও বানানো না আমার একটাই লক্ষণ, সে টিকটকে এই ধরনের প্রলোভন। আর একটা বিষয় হচ্ছে তার এই যে ফটোগুলো আপনারা দেখতেছেন, এই ফটোগুলো আমি দিয়েছি হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ আমার টিকটক অ্যাকাউন্টে ও ভিউ করে দেখছিল আসলে তার মানে আমি কি ধরনের ভিডিও করি বা আমার ভিডিও কোয়ালিটি কেমন। ভিউ প্রোফাইল থেকে আমি তার প্রোফাইলে যাই এবং তার প্রোফাইল থেকে তার ছবি কালেক্ট করি। আমি ওকে নিয়ে ভিডিও বানাইতাম না, তো যখন তার ছবি আমি কালেক্ট করতে পারি এবং তার মানে এই বিষয়টা আপনাদের সামনে শেয়ারও করছিলাম না, অলরেডি আপনারা ফোকাস করলে দেখতে পাবেন আমাদের মেন চ্যানেল, যেটা আমাদের মেন চ্যানেল বলতে কি এখন ওই চ্যানেলে ভিডিও দিইনি প্রায় 8 মাস 9 মাস হয়ে গেল, প্রায় 1 বছর হয়ে গেল আমি ওই চ্যানেলে কোনো ভিডিও দেই নাই। এবং আমাদের নুহু গেমিং নুহু যে চ্যানেল, এই চ্যানেলে ভিডিও দেই নাই প্রায় 1.5 থেকে 2 মাস, অর্থাৎ ভিডিও দিতে পারি নাই আমি এরকম একটা বিপদের কারণে। এবং তাকে নিয়ে ভিডিও বানানোর মেন পয়েন্টটা বলি, সে যখন আমার টিকটক আইডি এরকম ভাবে ভিউ করছে, তার টিকটক আইডিতে আমি ঢুকে দেখতেছি এই ধরনের বিভিন্ন প্রলোভনমূলক কথাবার্তা দিয়ে সে হচ্ছে পোস্ট দেয়। ড্রাইভার নিয়োগ দিয়েছি পরিবহন চালানোর জন্য, এই ছেলেটা আসলো, প্রথমে তার ইন্টারভিউ নিলাম, ভালোই ড্রাইভ করলো, এখন দেখা যাক সামনে কি হয়। যার নিজের কোনো চাকরি নাই, যার নিজের কোনো যোগ্যতা নাই, সে কিভাবে চাকরি দেয় ভাই? আমার তো এই বিষয়টা মাথায় ধরে না। এই পোস্টটা দেখার পরে আমি চিন্তা করলাম যে না, এ শুধু আমাকে থেকে না, আমার মতো এরকম শত শত ছেলেপেলের থেকে টাকা মেরে খায় বা টাকা মেরে খাওয়ার এর ভবিষ্যতেও চিন্তা ভাবনা আছে। আমার থেকে একজন আমার থেকে খাইছে, আমার সেটা কোনো আফসোস নাই, আমি তার এই বিষয়টা রিপিলও করতাম না। এবং সে যখন এই ধরনের পোস্ট ফেসবুকে করে টিকটকে করে বেড়াই এবং এই ধরনের পোস্ট তার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে করে বেড়াই, এখন বর্তমানে বেকারের সংখ্যার অভাব নাই, তো একজন ছেলে হিসাবে, একজন বেকার ছেলে হিসাবে যে এখনো পর্যন্ত ইনকাম শুরু করে নাই, সে যখন এই ধরনের প্রতারণার শিকার হবে, এক্স্যাক্টলি ফ্যামিলি থেকে টাকা পয়সা নিয়ে গিয়ে যখন দেখবে, ভাই অ্যাজ এ 10-12 হাজার টাকা 15 হাজার টাকা আমার কাছে কোনো ফ্যাক্ট না, কিন্তু একজন বেকার ছেলের কাছে ফ্যামিলি থেকে 10,000-15 হাজার টাকা নিয়ে গিয়ে যখন একটা ছেলেকে দিবে, এটা তার কাছে অনেক বড় একটা ফ্যাক্ট। এবং সে যে সাময়িক ঝামেলার মধ্যে পড়ে, এক্স্যাক্টলি এটা প্রকাশ করার মতো না। আমি কি বিপদে পড়ছিলাম আমি আপনাকে বলি। সেই সময় গিয়ে আমি ওখানে দিয়ে আমার হাত পাস কোনো টাকা পয়সা নাই, আর সেই সময়ের জন্য আমাকে যারা সিম্প্যাথি দেখাইছিলেন, লিটারালি ভাই তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সেই সময় আমাকে হেল্প করেছিল আমার খুব কাছের একজন মানুষ, যে স্যার একটা কোনো চাকরির ব্যবস্থা করে দেন। আমি যেহেতু ঢাকা শহরে আসছি, সেহেতু তার মানে যে টাকাটা আমি নষ্ট করলাম, অর্থাৎ ফ্যামিলি থেকে এই টাকাটা নিয়ে এসে, তো আমি হচ্ছে তার মানে দালালকে দিয়ে টাকাটা ধরা খাইছি, তো এই টাকাটা তুলে নিয়ে আমি বাসায় যাবো, তার আগে যাবো না, এর জন্য আমি ঈদ পর্যন্ত বাসায় করতে পারি নাই। তো যাই হোক, আমি হচ্ছে তার মানে তখন স্যারের হাত পাও ধরতে গেলে একটা চাকরি নেই। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ঢাকা 300 ফিট থেকে আমার হচ্ছে তার মানে পোস্টিং হয় হচ্ছে ঢাকা সাভারে। তো ঢাকা সাভারে পোস্টিং হয়, মজার বিষয় হচ্ছে আমি 300 ফিট থেকে ঢাকা সাভারে আসবো, আমার পকেটে সেই টাকা পর্যন্ত না। এত পরিমাণে বিপদে পড়ছি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি আমার ফ্যামিলিতে যখন তার মানে এই ফ্যামিলি থেকে যখন আমি গেছিলাম চাকরি করতে, তখন আমার ফ্যামিলির মত নাই আমাকে দিয়ে পাঠাবেন, আমি জোর করে গেছিলাম। আর এক্স্যাক্টলি মানে আমি যেটা করি জোর করেই করি, এরকম একটা অবস্থা। তো আমি জোর করে গেছিলাম, ফ্যামিলির লোককেও আমি সেই সময় কিছু বলতে পারতেছি না, কারণ বলার মুখ নাই আমার ভাই। আমি জোর করে একটা জায়গায় গেছি চাকরি করতে, আবার যদি আমি ফ্যামিলির লোককে বলি যে এরকম এরকম অবস্থা, তার মানে দালাল আমার থেকে টাকা পয়সা মেরে চলে গেছে, তো আপনারা আমাকে টাকা দেন, মানে ফ্যামিলির লোকজন টেনশন করবে, আর টাকা দিবে তো দিবে, বলবে যে যা টাকা দিচ্ছি তুমি বাসায় চলে আসো। তো আমার ইন্টেনশন তো এইটা না, আমার ফ্যামিলির লোককে আমি বুঝতে দিব না। তো সেই জায়গা থেকে আমি বাসায়ও কিছু বলি নাই। আমি সেই মুহূর্তে হচ্ছে তার মানে ওই তো বললাম যে কৃতজ্ঞ জানাই হচ্ছে কাছের মানুষকে, তার নামটা রিপিলি করে দেয়। সেই মুহূর্তে হচ্ছে তার মানে আপনাদের ভাবি, অর্থাৎ হচ্ছে তার মানে আপনাদের ভাবিকে আমি ফোন দেই। ফোন দেওয়ার পরে মানে অ্যাজ এ আমার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বলি যে এরকম অবস্থা। তো তার থেকে তখন টাকা নিয়ে আমি হচ্ছে 300 ফিট থেকে আসছিলাম হচ্ছে ঢাকা সাভার। এসে আমি বাসায় আবার ফোন দিই, কারণ আমার কাছে টাকা নেই। তো এসে হচ্ছে একটা ম্যাচ ঠিক করি। আর মজার বিষয় হচ্ছে সেখানে আমার বেতন ছিল কত জানেন? ঠিক নাই বলি। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে তার মানে আমি তখন আমার বাসায় ফোন দিই। ফোন দিয়ে আমি আব্বুকে বলি যে আব্বু হচ্ছে তার মানে এখানে তো
চাকরি হয়েছে, মানে ব্যাংকের চাকরি হয় নাই কিন্তু হ্যাঁ ওখানে আর একটা কোম্পানির চাকরি হয়েছিল, এলজি কোম্পানি অর্থাৎ সনি র্যাঙ্কস কোম্পানি। তো সেই কোম্পানিতে হচ্ছে তার মানে ম্যানেজার হিসেবে চাকরি হয়েছিল, কিন্তু বেতন কম। তো সেই জায়গায় হচ্ছে বেতন কম কিন্তু মাসে খাইতে যাবে 4,000 টাকা, অর্থাৎ 3 বেলা খাইতে যাবে 4,000 টাকা। তো সেই সময় আমি হচ্ছে ফ্যামিলির কাছে ফোন দিয়ে আমি আমার আব্বুকে বলি যে আব্বু টাকা দেন। তো আব্বু সেই সময় আবার 3,000 টাকা দিছিল, মানে খাওয়া লাগবে তো 1 মাস। তো 3,000 টাকা দিছিল, 1,000 টাকা বাকি রেখে আমি হচ্ছে তার মানে সেখানে খাওয়া দাওয়া শুরু করি। এবং তার মানে এক বেলা খাইছি, ওখানে গিয়ে একদিন খাইছি। খাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমার বেতন এত কম, আমি যদি 4,000 টাকা মাসে খাই তো আমার তো এখান থেকে আমি যা টাকা এখানে এসে ধরা খাইছি, আমি যেটার কারণে জব করতেছি, এখানে তো এইরকম ভাবে এত কম বেতনে জব করা পসিবল না। হ্যাঁ আমার চাকরি আরামের চাকরি, অ্যাজ একজন ম্যানেজার, এত বড় কোম্পানির ম্যানেজার হিসাবে আমি একজন ছোট ছেলে হিসেবে এত কিছু করতেছি, মানে এইরকম ভাবে সামলাইতেছি, এইটা তো আমার কাছে অনেক কিছু। বাট আর দিন শেষে যদি আমার পকেটে টাকাই না থাকে, এই ম্যানেজারের লাভ কি? একটা কথা আছে যে নাম দিয়ে তো আর সংসার চলে না। কিছু চাকরি আছে নামের অনেক, কিন্তু আসলে নাম দিয়ে তো সংসার চলে না। তো আমার বিষয়টা হয়েছে এমন। তো তখন চিন্তা করলাম যে এত কম বেতনের চাকরি এরকম ভাবে আমাকে দিয়ে পসিবল না। তো এই আমি যেহেতু টাকা তোলার উদ্দেশ্যে চাকরিটা করতেছি, সেহেতু আমার এত কম বেতনের চাকরি এরকম ভাবে করা পোষাবে না। তো তারপরও আমি 1-1.5 মাস করে এই টাকাটা তুলে নিয়ে চলে যাব। তো যাই হোক, ফ্যামিলিতে এরকম ভাবে বলছি, বলার পরে 3,000 টাকা নিয়ে এখন সকালে খাওয়া দাওয়া, তার মানে একদিন খাওয়া দাওয়া করছি, এবং দ্বিতীয় দিন গিয়ে চিন্তা করলাম যে আমার 4,000 টাকা মাসে যদি খাইতে যাই, আমি আসলে এখানে কিছুই টিকাইতে পারবো না। আমি সকালে 1 বেলা করে না খেয়ে থাকি। একবার চিন্তা করেন, আমার বাসায় ভাই বিশ্বাস করেন 10 জন লোক এসে খাইতে পারবে সেই ভাত প্রতিদিন আমার মা গরুকে দেয়। আর সেই জায়গায় আমি ঢাকায় গিয়ে 1 বেলা না খেয়ে থাকি। সকালে উঠি, আমি বাসায় থাকলে উঠি তার মানে উঠতে গেলে তো 11টা-12টার দিকে। সেই সময় এমন একটা বিপদ, তার মানে ওখানে উঠি হচ্ছে 8টার সময়, 8টার সময় উঠি, 8:30টার মধ্যে হচ্ছে তার মানে ডিউটিতে শিফট করি। 8:30 থেকে 9টা পর্যন্ত ডিউটি, মানে 8:30 থেকে 8:30 পর্যন্ত ডিউটি, 12 ঘন্টা ডিউটি। ভাই 8:30টার সময় ঘুম থেকে, এক্স্যাক্টলি আপনি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ার পর যে একটা শান্তি, এবং ফজরের নামাজের পর থেকে আপনি মাগরিবের আজান পর্যন্ত জেগে থাকবেন এবং দেখবেন আপনার কাছে দিন কত বড়। আপনি উঠেন সকাল 12টার সময় ঘুম থেকে, আপনি বুঝতে পারেন না যে দিনটা এতটুকু সময় তাড়াতাড়ি চলে গেল। কিন্তু যারা তাড়াতাড়ি উঠে তারা বোঝে যে আসলে দিনটা কত বড়। তো যাই হোক, আমার ফজরের নামাজ হয় না ঠিক নাই। তো সেই সময় আমি সকাল 8টার সময় উঠতাম, তার মানে উঠে যখন ডিউটিতে যাইতাম, ডিউটিতে যাওয়ার পরে 11টার দিকে এত পরিমাণে ক্ষুধা লাগতো যেটা এক্স্যাক্টলি প্রকাশ করে বলতে পারবো না। আমার পকেটে তো টাকা নাই। তো দুপুরের খাবার খাইতাম গিয়ে 2টা-2:30টার সময়। তো যাই হোক, এরকম ভাবে কষ্ট করতে করতে মাঝখানে কুরবানির ঈদ বাতলো। এমন একটা অবস্থা, ওই ঈদে আমি তো জেদ করে এরকম একটা সিচুয়েশনে পড়ে আছি, আমি কাকে কি বলবো। সেই সময় সেই ঈদে মানে আমার লাইফের ফার্স্ট ঈদ এত পরিমাণে খারাপ যায় যেটা এক্স্যাক্টলি প্রকাশ করতে পারবো না। এর মাঝখান দিক দিয়ে মানে এরকম একটা প্রতারণার শিকার হওয়ার পরে আমি মসজিদে গিয়ে লিটারেলি আল্লাহর কাছে খালি 2 হাত তুলে কান্না, মানে টপ করে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। এত একটা খারাপ সময় আমি পার করছি, কিন্তু কাউকে বুঝতে দেই নাই, কাউকে এরকম ভাবে মানে এই জিনিসটা এক্স্যাক্টলি ছেলে ছাড়া কারো কাছে প্রকাশ করা পসিবল না। তো সেই সময় এত পরিমাণে খারাপ সময় আমি পার করছি। তো যাই হোক, তো মাঝখানে হচ্ছে কুরবানির ঈদ বাঁধলো। কুরবানির ঈদ মানে ঈদের দিনেও ডিউটি করলাম, করার পরে ঈদ কেটে যাওয়ার পরে ওখানে হচ্ছে চাকরিতে রিজাইন দিয়ে দিলাম। রিজাইন দিয়ে দেওয়ার পরে যে আমি থাকবো না, এই বাসায় আসলাম, এসে আবার সেই তার মানে সমতল আগের মতো করে দিন পার করতেছি। তো এখন কথা হচ্ছে, এই যে বেকার সময়টা, ভিডিওটা অনেক বড় লং হয়ে গেল, এবং এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আসলে আমি কৃতজ্ঞ। ভাই এটা আমার জীবনের একটা খারাপ অধ্যায় ছিল, এবং খালি না, জীবনের বেস্ট শিক্ষা ছিল এবং বেস্ট খারাপ অধ্যায় ছিল। এবং এই যে সোনামণি মাসুম চেহারাটা দেখতেছেন, এই ভাইয়াকে যখন যদিও কখনো সামনে পান, কিংবা এই ভাইয়ার প্রতারণায় আপনারা কেউ পড়বেন না। এই ভাইয়াটা তার মানে কি আর বলবো, যে খুব সুন্দর মানে প্রতারক, এবং এইরকম প্রতারক থেকে আপনারা দূরে থাকবেন। এই ফেসটা ভালো করে চিনে রাখেন। এই ভাইয়াটা যে সুন্দরভাবে আমার যে 2 মাস যে পরিমাণে প্যারার মধ্যে তার মানে দিনটা কাটাইছে, এটা আমার জায়গায় অন্য কেউ হইলে হয়তো বা তার মানে সেই সময় লিটারেলি শোক যেটা একটা কথাই, ওই সিচুয়েশনে পড়ে মানুষ
আমার মতো একজন ছেলে শুধু আল্লাহর কাছে হাত তুলে কান্না করা ছাড়া কোনো বুদ্ধি নাই। আমি কাউরে বিন্দু পরিমাণে কোনো কিছু বুঝতে দেই নাই। মসজিদে গেছি, নামাজ পড়ছি, শুধু কান্না করছি, এমন একটা অবস্থা। তো আমার জায়গায় অন্য কোনো ছেলে যদি থাকতো, লিটারেলি খারাপ একটা কিছু করে বসতো, মানে না পারতো ফ্যামিলিকে কিছু বলতে, মানে আমি তো জেদ করে গেছি ফ্যামিলি থেকে কিছু করতে দিবে না। এক কথায় শেষ, তুমি বাসায় বসে থাকো, খাও। আমার আব্বুর কথা, তুমি বাসায় বসে থাকো, খাও, পড়াশোনা করো, তোমার তো এত প্যারা নেই, তুমি এত প্যারা নাও কেন, এই কথা আমার ফ্যামিলি। কিন্তু আমার চিন্তাধারা তো এরকম না। আমার চিন্তাধারা কি, আমি নিজে কিছু করব বা আমার ফিউচারের একটা কিছু করব, এরকম চিন্তাধারা আমার। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে কষ্টটা করছি, আর এই যে সোনা ভাই আপনার জন্য লিটারালি সামনে যদি কোনোদিন পড়েন তাহলে আপনার কপাল খারাপ আছে। এই ধরনের চাকরির প্রলোভন যারা দেখাবে তাদের প্যাসে কোনো সময় পড়েন না। আর ভাই চাকরি এত জিনিস সস্তা না। আর চাকরি যদি কেউ নিয়ে দিতে চায়, হয় কারো আন্ডারে থেকে চাকরি হয়, তাহলে তাকে আগে এই কথা জিজ্ঞেস করবেন যে ভাই টাকা পয়সা ছাড়া যদি কোনো চাকরি নিয়ে দিতে পারো তাহলে আমি আসি, এবং টাকা পয়সা নিয়েই যদি আপনি আমাকে চাকরি নিয়ে দেন তাহলে তার মানে আপনাদের ক্ষেত্রে বলতেছে, আমি তো আর এরকম ভুল করবো না। আর আমার চিন্তা ভাবনাও নাই যে ভাই আর চাকরি করার শখ আমার মরে গেছে। তো যাই হোক, যদি বলে এরকম ভাবে চাকরি নিয়ে দেওয়ার কথা, তাহলে তাদেরকে আগে বলবেন যে টাকা পয়সা আমি আপনাকে দিব, আগে আপনি হচ্ছে আমাকে চাকরি নিয়ে দেন, এবং আমি ফার্স্ট মাসের বেতন পাই, ফার্স্ট মাসের বেতন থেকে কিছু টাকা আপনাকে দিব, এবং দ্বিতীয় মাসের বেতন পাই, দ্বিতীয় মাসের বেতন থেকে আপনাকে টাকা দিব। তো এইরকম ভাবে যদি চুক্তিবদ্ধতা ভাবে যদি তার মানে কেউ চাকরি নিয়ে দিতে চায় যে শিওর চাকরি হবেই, এবং যে চাকরি নিয়ে দিতে চায় সেই চাকরি যদি হয় তাহলে ঢোকার ট্রাই করেন, তাছাড়া না, অন্যথায় করার দরকার নেই। হোয়াটএভার, যাই হোক, এই ভিডিওটা আমি খুব ইন্টারেস্টিং বানাইতে চাইছিলাম, বাট আপনাদের সাথে গল্পের মতো করে ভিডিওটা শেয়ার করলাম। আর এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখছেন সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর এই ধরনের ভুলভ্রান্তি থেকে আপনারা দূরে থাকবেন, আমার মতো এরকম ভুলভ্রান্তি কেউ করবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই সোনা ভাইটাকে ভালো মতো চিনে রাখেন, এই সোনা ভাইয়ের চক্করে তো অন্তত পক্ষে কেউ পড়বেনই না। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এত পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট এইরকম কন্টেন্ট, বাট এটা তো জাস্ট সতর্কমূলক ভিডিও, তো এই ধরনের কন্টেন্ট বাদে আমার পেজের যেই ধরনের কন্টেন্ট হয়, অর্থাৎ ব্লগিং টাইপ বা ইমোশনাল টাইপ, কোন টপিকের উপরে কন্টেন্ট চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।